একজন স্বয়ং পুলিশ অফিসারকে বলছেন তুঝে মার ডালুঙ্গা, কে বলেছিলেন? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী খোয়াই বলেছিলেন। তখন কোথায় ছিল মুখ্যমন্ত্রী? বর্তমানে মাইনরিটি দপ্তরের মন্ত্রীকে শুক্লাচরণ নদিয়া কেন তোফাজ্জলকে দেওয়া হচ্ছে না? কেন তোফাজ্জলকে মাইনরিটি দপ্তরের মন্ত্রী দেওয়া হচ্ছে না? ইন্ডিয়া গেটের মধ্যে যতজন স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছে তার মধ্যে বেশিরভাগ অংশ ছিল মুসলিম অংশের। আমরা গর্ববোধ করি, হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ তারা, হ্যাঁ, আমরা তাদের অংশীদার। কোন সরকার আসার পরে মসজিদগুলো ভাঙা হচ্ছে, কোন সরকার আসার পরে মন্দির গির্জাগুলো ভাঙা হচ্ছে, কোন সরকার আসার পরে মাদ্রাসাগুলো ভাঙা হচ্ছে, কোন সরকার আসার পরে দেখে দেখে মুসলিম বাড়িগুলোকে টার্গেট করে সেগুলো ভাঙা হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আপনাদের আরো একবার স্বাগত। আজ আমরা যেখানটায় রয়েছি, আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সোনামুড়া এসএফআই বিভাগীয় কমিটির সম্পাদক তথা সকলের পরিচিত মুখ আনিসুর রহমান। প্রথমে আপনাকে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টকশো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত ৮টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। আপনাদেরকেও স্বাগতম। আপনাদের সমস্ত শুভকামনা থেকে শুরু করে সমস্ত দর্শকদেরকেও আমি আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আনিসদা, প্রথমে জানতে চাইবো, আপনি একজন ছাত্র নেতা, ছাত্রদের কেন আসলে রাজনীতিতে আসা প্রয়োজন? দেখুন, ছাত্রদের রাজনীতিতে আসা কেন প্রয়োজন, আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। এই বিষয়ে যদি বলতে চাই যে আমরা এখন 2026-এ আমরা পদার্পণ করছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্ররা, আমরা যাদের জেনজি বলি, তারা যদি রাজনীতিতে না আসে তাহলে আমাদের যে রাজনীতির ধরন, যে অন্ধবিশ্বাস যে বর্তমানে যেটা চলছে, কুসংস্কার, অন্ধবিশ্বাস, হ্যাঁ, যে আপনার মুখ বলে যে কোনো বিষয় চাপিয়ে দেওয়া, হ্যাঁ, সেগুলোর বিরুদ্ধে কিন্তু একমাত্র ছাত্ররা, শিক্ষিত সমাজ, জেনজি যারা, তারাই কিন্তু সেই বিষয়টা কিন্তু তারা সমস্ত কিছু তারা কিন্তু আয়ত্তে রাখে। তারা কিন্তু আপনার মোবাইল থেকে শুরু করে, হ্যাঁ, ফেসবুক, টুইটার, সমস্ত কিছু তারা কিন্তু লক্ষ্য করে দেশ বিদেশের ঘটনা। তো তারা যদি রাজনীতিতে না আসে তাহলে আপনারা আগামী দিনে সঠিক, যেটা সঠিক সেটাকে সঠিক কে বলবে, আর যেটা ভুল সেটাকে ভুল কে বলবে। তো সঠিককে সঠিক বলার জন্য, ভুলকে ভুল বলার জন্য ছাত্রদেরকে রাজনীতি আসা প্রয়োজন। তারা আগামী দিনে এদেশের নেতৃত্ব দেবে, সমাজের নেতৃত্ব দেবে, এই রাজ্যের নেতৃত্ব দেবে, আর তাদেরকেই সবার আগে ছাত্র জীবন থেকেই রাজনীতিতে আসা প্রয়োজন। এবং তারা আস্তে 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 সমাজ, দেশকে চিনবে রাজনীতির মাধ্যমে। সংবিধান যেটা স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ, সেই কারণেই তাদেরকে সর্বপ্রথম, হ্যাঁ, মতাদর্শ আলাদা থাকতেই পারে, কিন্তু রাজনীতিতে আসা প্রয়োজন আগামীর হাল ধরার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জেনজিদের রাজনীতিতে আসা খুবই প্রয়োজন। একেবারে এই প্রসঙ্গে যদি বলি, দেশের মধ্যে নির্বাচন হয়, রাজ্যগুলিতে নির্বাচন হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনগুলি কতটা প্রযোজ্য মনে করেন? দেখুন, ছাত্র সংসদ নির্বাচন, সেটা দিয়ে কিন্তু আগামী দিনের নেতা বলি, লিডার বলি, তাদেরকে নির্ধারণ করা হয়। আমরা ত্রিপুরা রাজ্যের যদি কথা বলি, 2018 সালের আগে পর্যন্ত সমস্ত কলেজগুলোর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হতো, সেখান থেকে কাউন্সিলর নির্বাচন হতো, হ্যাঁ, বিপি থেকে শুরু করে কলেজ পরিচালনা করার জন্য, হ্যাঁ, ছাত্ররা কিন্তু নির্বাচিত হয়ে ছাত্র সংসদের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা কলেজ পরিচালনা করতো। এবং কি তারা এই জিনিসটা করার ফলে আস্তে আস্তে দেশ সমাজকে, হ্যাঁ, ছাত্রছাত্রীদেরকে দেশের বিভিন্ন বিষয়গুলোকে তারা আয়ত্ত করতে পারে, জানতে পারে। আগামী দিনে তারা রাজনীতি করতে, দেশের হাল ধরতে, হ্যাঁ, তারা কিন্তু এই জিনিসটাকে, তাদের এই অভিজ্ঞতাটাকে কাজে লাগায়। আমি যদি বলি যে এখন যারা শাসক দলে রয়েছেন বিজেপির, হ্যাঁ, আমাদের এই অত্র এরিয়ার মধ্যে, হ্যাঁ, জেলার মধ্যে, রাজ্যের মধ্যে, তারা কিন্তু তৎকালীন সময়ে, এখন যদি বিজেপি সরকারে রয়েছেন, তারা কিন্তু তৎকালীন সময়ে, বিজেপি ছিল না, কংগ্রেস ছিল, কংগ্রেসের কিন্তু ছাত্র সংগঠন এনআইসিউর সবগুলা কিন্তু তখন ছাত্র নেতৃত্ব ছিল। হ্যাঁ, আমাদের সোনামুড়া কলেজে এখন যারা জেলার নেতৃত্বে, মন্ডল নেতৃত্বে আছে, তারা কিন্তু তৎকালীন কংগ্রেসের এনআইসিউর ছাত্র নেতা ছিলেন। ছাত্র রাজনীতি করে, ছাত্র নেতা হয়েই কিন্তু তারা আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। তাহলে ছাত্র রাজনীতি খুবই গুরুত্ব রয়েছে। 2018 সালের পরে রাজ্যের রাজনীতির পরিবর্তন হয়, পালা পরিবর্তন হয়, তখন থেকে আজ অব্দি 8 বছর প্রায় কোনো কলেজের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তাহলে আমরা যদি বলি যে এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে একতরফা
আগামী দিনে যারা নেতৃত্ব দেবে, আগামী যারা নেতা হবে, তাদেরকে ছাত্র আন্দোলন থেকে, ছাত্র রাজনীতি থেকে বিমুখ করে, তাদের অধিকারকে হরণ করে একতরফা যে কলেজের মধ্যে আয়ত্ত মানে রাজত্ব চালানো হচ্ছে, সেটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা আমরা প্রশ্ন তুলতে চাই। আমরা দাবি রাখি অবিলম্বেই সমস্ত কলেজগুলোর মধ্যে আগামী দিনে নেতা নেতৃত্ব তৈরি করার জন্য ছাত্র সংসদ নির্বাচন খুবই প্রয়োজন। কারণ ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়েই আগামী দিনের লিডার তৈরি হয়, আগামী দিনের নেতা তৈরি হয়, আগামী দিনের সমাজ পরিচালনার জন্য সমাজ দরদি তৈরি হয়। সেক্ষেত্রে আপনারা এসএফআই করছেন, বিজেপির একটা সংগঠন রয়েছে এবিভিপি, আপনাদের সঙ্গে তাদের মতাদর্শ কেমনটা পার্থক্য, কি মনে করছেন? দেখুন, এবিভিপি আরএসএস ছাত্র সংগঠন, তারা আরএসএস ছাত্র সংগঠন হিসেবে কাজ করে, কিন্তু সমস্ত কাজটা কিন্তু বিজেপির জন্য করে, বিজেপিকে ক্ষমতা রাখার জন্য। বিজেপি যে রাজ্যে আছে, সে রাজ্যে দেখবেন আপনার এবিপি একদম ফুলে ফেপে একদম কলা গাছ হয়ে গিয়েছে। কারণ তারা সরকারের মদত নিয়েই স্কুলের মধ্যে, কলেজের ক্যাম্পাসগুলোর মধ্যে তারা বিভিন্ন অসামাজিক কাজ তারা করে। আমরা যদি বলি যে আমরা এসএফআই, আমরা ভারতের ছাত্র সংগঠন, আমরা প্রতিনিয়ত দেশের রাজ্যের বিভিন্ন সমস্যা, স্কুলের মধ্যে আপনারা যে সমস্যাগুলি দেখেন সচরাচর, শিক্ষকের সমস্যা, তারপর স্কুলের পরিকাঠামোর সমস্যা, স্কুলের আসবাবপত্রের সমস্যা, বিল্ডিং এর সমস্যা, জলের সমস্যা, শৌচালয়ের সমস্যা, সেই সমস্যাগুলি নিয়ে যখন আমরা এসএফআই আন্দোলন করি, আপনি ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন এবিপি সংগঠন রয়েছে, যেহেতু আপনি এখানে গভর্নমেন্টটা বিজেপি সরকারের, তাহলে এবিপি থাকা সত্ত্বেও এই 8 বছরে একটা আপনারা তাদের একটা প্রোগ্রাম, একটা কর্মসূচি, একটা মিছিল দেখাতে পারবেন না যে শিক্ষকের জন্য তারা একটা আন্দোলন করেছে, একটা লড়াই করেছে, সংগ্রাম করেছে। তারা করবে না, কারণ তাদের উদ্দেশ্য একটাই, বিজেপিকে কিভাবে সরকারে রেখে তারা কলেজ এবং স্কুলের ক্যাম্পাসগুলোর মধ্যে তারা দাদাগিরি করতে পারবে, অসামাজিক কাজ, নেশার রমরমা, তারা নেশার ব্যবসাটা চালিয়ে যেতে পারবে, সেই কাজই কিন্তু তারা করছে। তারা কিন্তু ছাত্রদের স্বার্থে, ছাত্র দরদি কোনো বিষয় নিয়ে, কোনো ইস্যু নিয়ে তারা মাঠে দেখবেন না, তাদের মাঠে দেখতে পাবেন না। তারা শুধু সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা, এবং ছাত্রছাত্রীদের মধ্যে নেশাটাকে কিভাবে বিস্তার করা, এবং স্কুলের ক্যাম্পাসে গুলির মধ্যে কিভাবে দাদাগিরি করা যায়, সেই কাজটাই তারা শুধু করছে। ছাত্রছাত্রীদের স্বার্থ নিয়ে একমাত্র এসএফআই কিন্তু ময়দানে রয়েছে, মাঠে রয়েছে। অন্যদিকে তারা তো বলছেন কোনো লড়াই আন্দোলন ছাড়ে আপনা আপ সবকিছু পেয়ে যাচ্ছেন রাজ্যবাসী, তাহলে লড়াই আন্দোলন করতে হচ্ছে না যেটা আপনারা করছেন? দেখুন, একটা বাচ্চা যখন ছোট থাকে, সে যখন কান্না না করে, তার মাও কিন্তু তাকে দুধ দেয় না। যখন কান্না করে তখনই মা বুঝে যে তার খিদে লেগেছে, তাকে দুধ দিতে হবে। তাহলে লড়াই সংগ্রাম আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না। আমরা যদি বলি, ত্রিপুরার মধ্যে রেল ছিল না, আমরা লড়াই করে আন্দোলন করে ত্রিপুরার মধ্যে রেল নিয়ে আমরা এসেছিলাম। ত্রিপুরার মধ্যে কিছুই ছিল না, কটা স্কুল ছিল, কটা হসপিটাল ছিল, কটা রাস্তাঘাট ছিল, কটা বাজার শেখ ছিল, কিছুই ছিল না। কিন্তু লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে আমরা নিয়ে এসেছিলাম। আমরা যদি লড়াই সংগ্রাম আন্দোলন না করতাম, তাহলে আমাদের দেশ স্বাধীন হতো না, আর আজকে আমরা এখানে বসে কথাও না বলতে পারতাম, আমাদের সংবিধানও না আসতো, গণতন্ত্র আমাদের এই দেশের মধ্যে তৈরিও না হতো। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি বলেই তো আমাদের এই দেশ স্বাধীন হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে। ব্রিটিশের হাত থেকে আমরা লড়াই সংগ্রাম করে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। তাই লড়াই সংগ্রাম করতে লাগবে। আর তারা যেটা বলছে, তারা লড়াই করছে তো, তারা সংগ্রাম করছে তো, শুধু বিরোধীদেরকে দমন করার জন্য, বিরোধীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য, বিরোধীরা যাতে মানুষের কথা না বলতে পারে তার জন্য, তাদের আক্রমণ করার জন্য তারা আমাদের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু মানুষের অধিকার নিয়ে তারা কিন্তু লড়াই করছে না, আর তারা সেই জিনিসটা বুঝবেও না। অপরদিকে লড়াই আন্দোলনের প্রসঙ্গ যেহেতু তুললেন, ইদানিং সময়ে দিল্লির যন্তর মন্তর যে বিষম একটা ছাত্র লড়াই হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, সেই বিষয়টা আপনাদের কতটা অক্সিজেন দিচ্ছে? দেখুন, সারা দেশ এবং সারা বিশ্ব এটা দেখেছে 2026 সালে জেনজি যে আন্দোলন দিল্লি যন্তর মন্তর থেকে শুরু হয়েছিল। এবং আপনারা একটা বিষয় আমি বলি, একটু পিছের দিকে তাকিয়ে, তার দাবি কি ছিল? তার দাবি ছিল 22 লক্ষের উপরে নিট পরীক্ষার্থী পরীক্ষা পেপার লিকের ফলে তাদের জীবন, তাদের ছাত্র জীবন ধ্বংসের পথে, এবং প্রায় 20 জনের উপরে ছাত্রছাত্রী আত্মহত্যা করে। আমরা এটা আত্মহত্যা বলবো না, আমরা বলবো এটা বিজেপি সরকারের প্ল্যান করে তাদেরকে খুন করেছে। তো এই দাবি নিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, এবং যারা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে মুআবজা দেওয়ার জন্য তারা দাবিগুলো রেখেছিলেন। এটা একটা ছাত্রী হিসেবে দেশের জেনজি হিসেবে এই দাবি রাখতেই পারেন, কারণ শিক্ষার অধিকার সবচেয়ে বড় অধিকার। যে জায়গায় আপনার পরীক্ষা এত বড় সিকিউরিটি
পরীক্ষা, দেশের সর্ববৃহৎ পরীক্ষা যদি আপনার পেপার লিক হয়ে যায়, গত 8 বছরে প্রায় 90টার উপরে পেপার লিক হয়েছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে জেনজিরা প্রশ্ন তুলবে না যে কেন বারবার পেপার লিক হচ্ছে, কেন বারবার শিক্ষার্থীরা হয়রানি হচ্ছে, কেন বারবার তাদের পড়াশোনা ধ্বংসের মুখে দাঁড়াচ্ছে, কেন তারা মৃত্যুর দিকে ঢেলে যাচ্ছে, কেন তাদের প্রাণ চলে যাচ্ছে? তারা প্রশ্ন তুলবেন না? 100বার প্রশ্ন তুলতো, কারণ গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধান অধিকার দিয়েছে, আমরা প্রশ্ন তুলতে পারি আমাদের অধিকারের জন্য। তাহলে সেই অধিকারে আদায় করার জন্য তারা কিন্তু এই প্রশ্নগুলো তুলে দিল যন্ত্রমনে বসছিল। কিন্তু আমরা দেখলাম এ দেশের নির্লজ্জ সরকার একমাত্র ধর্মেন্দ্র প্রধানকে, যিনি পেপার লিকের মাস্টার মাইন্ড, ওনাকে বাঁচানোর জন্য পুলিশ দিয়ে কি করে ছাত্রছাত্রীদের উপরে লাঠি পেটা করে, হ্যাঁ, জল কামান দিয়ে, হ্যাঁ, বিভিন্নভাবে হেনস্থা করে তাদেরকে জেলে ঢুকিয়েছে, তাদেরকে গুলি ছুড়িয়েছে। তার মধ্যে আপনি সোনাং মঞ্চকে দেখেছেন, ওনাকে কিভাবে টেনে হিসে প্ল্যান করে তারা ওখান থেকে তুলে দিয়েছিল। এটা আমরা বলতে চাই যে গণতন্ত্রের উপর একটা আঘাত, এটা সংবিধানের উপর একটা আঘাত। কারণ আমরা যে দাবি রেখেছিলাম, পারেনি তো আমাদের দমাতে, জেনজিতে তো দমাতে পারেনি। তারা এত কিছু করার পরেও তো তারা দমেনি। দেশের জেনজিরা আরো উদ্বুদ্ধ হয়ে, আরো ঐক্যবদ্ধ হয়ে সেখানে লড়াইটা চালিয়ে গিয়েছিল, এবং তারা সুন্দরভাবে সফলভাবে তাদের অধিকারটা তারা ফিরিয়ে এনেছিল। তারা যে দাবি রেখেছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এত বাহানা করেও বিজেপি সরকার, মোদী সরকার পারেনি আটকাতে। জেনজিরা দেখে দিয়েছিল। আপনারা একটা কথা কিন্তু আপনারা দেখবেন, সমস্ত বিজেপির মিডিয়ার মধ্যে, বিজেপির আইটি সেলের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়ায় যে বিজেপির আমলের মধ্যে, বিজেপি সরকারের মধ্যে পদত্যাগ বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, তাদের মধ্যে এটা হয় না। তাহলে আমরা দেখলাম কি করে পদত্যাগ, তাদের একজন একদম শক্তিশালী মন্ত্রীকে পদত্যাগ করার জন্য দেশের জেনজিরা বাধ্য করেছে, এবং তারা পদত্যাগ করিয়ে ছেড়েছে। হ্যাঁ, এত কিছু করার পরেও, এত হামলা, এত আক্রমণ করার পরেও কিন্তু জেনজির যে দাবি, সেই দাবি থেকে এক চুল পরিমাণ তারা পিছিয়ে আনতে পারেনি। তারা যে তাদের দাবি রেখেছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেটা কিন্তু তারা করিয়ে দেখিয়েছে। অপরদিকে পুলিশের ভূমিকা নিয়ে আপনি একটু তুলেছিলেন, আমি এই বিষয়ে আরো একটু জানতে চাইবো। বিভিন্ন রাজ্য বলুন বা দেশের বলুন, পুলিশদের এই ধরনের একটা ন্যাক্কারজনক ভূমিকা থাকে লড়াই আন্দোলনে ছাত্রদের দমিয়ে রাখা বা আপনাদেরকে দমিয়ে রাখার জন্য। এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? দেখুন, পুলিশ গণতন্ত্রের একটা স্তম্ভের মধ্যে পড়ে। সংবিধানের তারা যেই অধিকার, সেই অধিকার রক্ষার জন্য, সংবিধান অধিকার রক্ষার জন্য, গণতন্ত্রকে সুন্দরভাবে চালানোর জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আমরা দেখছি 2014 সাল থেকে দেশের মধ্যে, 2018 সালের পর থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে, আমরা ত্রিপুরা রাজ্যের পুলিশ রাষ্ট্রপতি হাত থেকে পুরস্কার নিয়েছিলেন তাদের সুন্দর মনে করেন যে ডিউটির জন্য। হ্যাঁ, তাদের কাজ তারা সুন্দরভাবে করেছিল, ডিউটি সুন্দরভাবে করেছিল, সেই জন্য তারা রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন। কিন্তু আজকের দিনে তারা একটা পার্টির, একটা গোষ্ঠীর দলদাসে পরিণত হয়েছে। আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছি। কারণ আমরা কেন বলছি কথাগুলা, আমরা যখন দেখি, আমরা জায়গায় জায়গায় যখন আমরা দেখি এই বিষয়গুলা সচরাচর উঠছে, বিরোধীদেরকে কন্ট্রোল করার জন্য শাসক শিবির একমাত্র কাজে লাগাচ্ছে পুলিশকে। পুলিশ না থাকলে শাসক শিবিরের বিন্দু মাত্র তাদের কোনো সাহস হয় না। আপনার কিছুদিন আগে দেখেছিলেন বিলোনিয়াতে আমাদের শহীদ বাদলশীলের শহীদান এই যে দিবসটা আমরা সেখানে পালন করব, আমরা পুলিশ থেকে পারমিশন নিয়ে, ডেট নিয়ে, সময় নিয়ে আমরা সেখানে কর্মসূচিটা করব। কিন্তু আমরা কি দেখলাম, পুলিশকে ব্যবহার করে বিজেপির গুন্ডারা সেখানে আমাদের কর্মসূচিটা করতে দেয়নি। হ্যাঁ, বাধা দিয়েছিলেন, কিন্তু এই পুলিশই তো পারমিশন দিয়েছিল। কিন্তু পুলিশই আবার ওইখানে গিয়ে বলছে যে আপনারা প্রোগ্রামটা করতে পারবেন না। তাহলে আপনি একবার ভাবুন যে রাজ্যের গণতন্ত্র, রাজ্যের পুলিশ কোথায় গিয়ে ঠেকেছে, তাদের যে অধিকার, তাদের যে কাজ, তাদের যে দায়িত্ব, সেটা তারা কতটুকু পালন করছে। এবং সারা দেশের মধ্যে যেখানে যেখানে আপনারা দেখবেন যে এই বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ তাদের অধিকার আদায় করার জন্য প্রশ্ন তুলছে, সেখানেই কিন্তু এই সরকার পুলিশকে লেলিয়ে দিয়ে হয়তোবা অ্যারেস্ট করাচ্ছে, নয়তোবা এনকাউন্টার করাচ্ছে, নয়তোবা তাদেরকে লাঠিপেটা করাচ্ছে। তাহলে মানুষ তাদের অধিকারের কথা এই গণতান্ত্রিক রাষ্ট্রে বলতে পারবে না। হ্যাঁ, তার দায়ে পুলিশ দিয়ে তাদেরকে লাঠিপেটা করা হবে, জেলের মধ্যে বন্দি করা হবে। সেটা কোথাকার আইন হলো, সেটা কোথাকার গণতন্ত্র রইল? আমরা তার বিরুদ্ধে, সেই জন্যই আমরা বলছি যে এখন পুলিশ একটা পার্টির, একটা দলের দলদাসী পরিণত হয়েছে। আপনারা অতি সত্য সেই জায়গায় ফিরে আসুন। আপনাদের সম্মান, আপনাদের যেই অধিকার, সেটা সংবিধান দিয়েছে, সেই অনুযায়ী আপনারা কাজ করুন। দেখবেন সব অংশের মানুষ থেকে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ থেকে আপনারা বাহবা পাবেন। পুলিশের এই প্রসঙ্গটা নিয়ে, যেহেতু বাদলশীলের প্রসঙ্গটা আপনি তুললেন, সম্প্রতি আমরাও দেখেছি এই জায়গায় জিতেন চৌধুরী একজন পুলিশের উচ্চপদস্থ আধিকারিককে ইডিয়ট বলে গালি দিয়েছিলেন, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং মানিক শাহ তিনিও কথা বলেছিলেন। সিপিআইএম এর ধর্মটাকে এমন ধরনের কথাবার্তা বলেন, কি বলবেন?
যেহেতু এটা বললেন, সেটা আমাদের রাজ্য সম্পাদক সমস্ত বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছেন। আপনি যেহেতু বললেন সেটা আমি একটু বলছি। তুঝে মার ডালুঙ্গা কে বলেছিলেন? একজন স্বয়ং পুলিশ অফিসারকে বলছেন তুঝে মার ডালুঙ্গা, কে বলেছিলেন? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী খোয়াই বলেছিলেন। তখন কোথায় ছিল মুখ্যমন্ত্রী? তখন কোথায় ছিল উচ্চপদস্থ কর্মচারীগুলা? তখন কোথায় ছিল দেশের সুনাগরিকগণ? তারা তো প্রশ্ন তুলেনি। ইডিয়েট বলেছে, কেন বলেছে? জিতেন চৌধুরী উপর স্তরে কথা বলে, ডিআইজির সাথে কথা বলে পারমিশন নিয়ে এখানে এসেছিলেন একমাত্র প্রোগ্রামটা করার জন্য। আমাদের একজন কমরেড শহীদ হয়েছেন, তাকে পিটিয়ে বিজেপির গুন্ডারা হত্যা করেছেন। আমরা সেই কমরেডের সম্মানার্থে আমরা শহীদ দিবস পালন করব। কিন্তু আমরা দেখলাম, আমরা এরপরও আমরা সংবিধানের নিয়ম মেনে আমরা পারমিশন নিয়েছি পুলিশ থেকে, হ্যাঁ, রাজ্য সরকার থেকে পারমিশন নিয়ে আমরা যখন গেলাম, তখন সরাসরি পুলিশ সাহেব বলছেন, ইন্সপেক্টর সাহেব বলছেন আপনারা করতে পারবেন না, আপনারা যদি এখানে করেন তাহলে আপনারা আক্রান্ত হবেন, হ্যাঁ, আমরা কিছু করতে পারবো না। তখন ওনাকে ইডিয়েট বলবেন না তো ওনাকে ফুলের মালা দিবে? ওনাকে ইডিয়েট বলবে না তো ওনাকে ফুলের মালা দিবে? ওনার যেই দায়িত্ব, ওনার যেই পদ, ওনার যে কাজ, সেটা উনি করতে পারেননি, উনি ব্যর্থ হয়েছেন। তাহলে ব্যর্থ মানুষকে যিনি সংবিধানের নামে শপথ গ্রহণ করে, হ্যাঁ, পিছু হটে যায়, একটা দলে দলদাসে পরিণত হয়, তখন তাকে ইডিয়েট বলাটা যুক্তিসঙ্গত। কিন্তু আমি সেই জায়গায় আবার বলছি, তুঝে মার ডালুঙ্গা, এটা এই কথার যিনি বলেছিলেন তৎকালীন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ওনার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ, কোনো ধরনের অ্যাকশন কেন গ্রহণ করেনি তখনকার সরকার। হ্যাঁ, এই বিজেপি সরকার যখন ছিলেন তখন এর মধ্যেই তো বলেছিলেন কথাগুলা। তাহলে আজকে যারা বলছেন ইডিয়েট বলার পরে কষ্ট লেগেছে, হ্যাঁ, এটা হয়নি, হ্যাঁ, এই কথা কেন বলবেন? আর যখন হুমকি দিয়ে বলছেন তুই মার ডালুঙ্গা, তখন এই বিষয়টা নিয়ে কেন তারা প্রশ্ন করেনি? আমরাও বলতে চাই। একেবারে যদি রাজ্যের প্রসঙ্গে একটু নজর দেই, বর্তমান সময়ে ছাত্রদের কোন সমস্যাটা আপনাদের চোখে সবচাইতে বড় বলে ধারণা করছেন? ছাত্রদের সবচাইতে বড় যে সমস্যাটা বলি, তাদের পড়ালেখার যে অধিকার, তার পড়ালেখার যেই অধিকার দিয়েছে, সেই অধিকারটাকে হরণ করার জন্যই এই সরকার উঠে পড়ে লেগেছে। তাদের পড়ালেখা উঠিয়ে দেওয়ার জন্য, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য, হ্যাঁ, এই সরকার উঠে পড়ে লেগেছে। যে সমস্যাটা সবচেয়ে বেশি এখন গুরুত্বপূর্ণ, সেটা হলো শিক্ষকের সমস্যা। রাজ্যের মধ্যে প্রায় 500-র উপরে স্কুলের মধ্যে একজন শিক্ষক দিয়ে স্কুলগুলো পরিচালনা হচ্ছে। তার থেকে বড় বিষয়, প্রায় 400টা স্কুলকে বন্ধ করে দেওয়ার প্ল্যান করছে এই রাজ্য সরকার। এরপর আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে, আপনারা জানেন ইতিমধ্যেই এসআইআর শুরু হয়েছে। এসআইআর করবে কারা? স্কুলের শিক্ষকরা। তাহলে স্কুলের শিক্ষকরা যদি এসআইআর করতে যায়, এভাবেই এখন রাজ্যের স্কুলগুলোর মধ্যে 60-70% শিক্ষক নেই, মাত্র 40% শিক্ষক দিয়ে চলছে। তার মধ্যে এখন যারা রয়েছে তার মধ্যে 50%, 40%, 60% এসআইআর এর জন্য আপনারা চলে যাচ্ছে। তাহলে স্কুলগুলোর মধ্যে প্রতিনিয়ত একজন বা দুজন শিক্ষক দিয়ে স্কুলগুলোর মধ্যে চলতে হবে। স্কুলগুলোর মধ্যে কি ক্লাস হবে? এই যে বাচ্চাদের পড়ালেখার ক্ষেত্রে এই যে বৈষম্য সৃষ্টি করেছে, এই যে প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করেছে বাচ্চাদের পড়ালেখাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন যে কেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে দেওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য, শিক্ষক সংকটকে দূর করার জন্য কোনো পদক্ষেপ কেন রাজ্য সরকার নিচ্ছেন না? কেন বছর বছর যারা টেট পরীক্ষা দিচ্ছেন, টেট পরীক্ষা উত্তীর্ণ হচ্ছেন, আপনি কিছু আগেও দেখলেন, যারা টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকে লাঠিপিটা করছে। তারা উত্তীর্ণ হয়ে তারা তাদের চাকরির আশায় তারা সেখানে মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে ধর্নায় দিয়েছিলেন। তারা ওখানে জানাতে গিয়েছিলেন যে আমরা উত্তীর্ণ হয়েছি, আজকে 2 বছর 3 বছর হয়ে গিয়েছে, আমাদের চাকরি অফারগুলো কেন দেওয়া হচ্ছে না? তাদেরকে লাঠিপেটা করে পুলিশ দিয়ে তাদেরকে জেলে ঢোকানো হয়েছিল। তাহলে এই যদি দেশের কাঠামো হয়, পরিকাঠামো হয়, রাজ্যের পরিকাঠামো হয়, তাহলে আমরা বলবো না যে এখন বর্তমান সময়ে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যাটা হলো শিক্ষকের সমস্যা, শিক্ষার যে পরিবেশ সেটার সমস্যা, শিক্ষার পরিকাঠামো পরিবেশ এখন এ রাজ্যের মধ্যে নেই। শিক্ষা শেষে রাজ্যের প্রত্যেকটা যুবক যুবতীদের একটা কর্মসংস্থানের প্রয়োজন। সেক্ষেত্রে কর্মসংস্থান নিয়ে আপনারা কি ভাবছেন, আর এক্ষেত্রে হতাশা কতটা বাড়াচ্ছে শিক্ষার্থীদের? কর্মসংস্থানের কথা যত কম বলি ততই ভালো, আমাদের না, রাজ্য সরকারের। কারণ এখন কর্মসংস্থান বলে যে জিনিসটা রাজ্যের মধ্যে আমদানি করেছে বিজেপি সরকার, সেটা হলো নেশার বিজনেস, ড্রাগসের বিজনেস। আমি একটা বিষয় একটু তুলে ধরছি, আপনারা সচরাচর অনেকবারই দেখেছেন, নিউজের মধ্যেই তুলে ধরা হয়েছে, আমরা দেখেছি রাজ্যের রেল দিয়ে বহিরাজ্য থেকে পেনসিডিল বোঝাই করে পেনসিডিল এই রাজ্যের মধ্যে ঢুকছে, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য ঢুকছে।
একটাবার চিন্তা করুন তো, এই যে জিনিসটা বিগত বাম আমলে কেউ চিন্তা করতে পেরেছে? কেউ চিন্তা করতে কি পেরেছে যে রাজ্যের রেল দিয়ে বহিরাজ্য থেকে রেল বোঝাই করে ফেন্সিডিল বিভিন্ন মাদক দ্রব্য ত্রিপুরার মধ্যে ঢুকছে, কিন্তু একজনও অ্যারেস্ট নেই। কারা এই করছে, কারা এই নেশার বাণিজ্যের সাথে জড়িত, তারা সব জানে। সবগুলোই কিন্তু বিজেপির নেতা, নাইলে মাফিয়া, নাইলে তাদের হাতের নিচে থাকা কোনো ছত্রছায়ার লোক। সেই কারণে তারা কাউকে অ্যারেস্ট করছে না, কিন্তু তারা দিনের পর দিন রাজ্যটাকে দূষিত করে, রাজ্যটার মধ্যে নেশায় একদম ভরপুর, নেশা একদম ঘেরাও করে রাজ্যকে নেশায় একদম ছেড়ে দিয়েছে। আমরা যে জিনিসটা বলি যে এই যে বেকারত্বের জ্বালা, একটা বেকার ছেলে বুঝে যে বেকারত্বের কত জ্বালা। দিনের পর দিন বেকারের সংখ্যা বাড়ছে, হু হু করে বেকারের সংখ্যা বাড়ছে। চাকরি নেই, ব্যবসা নেই, কাজের কোনো স্কোপ নেই। শুধু কি আছে? শুধু আছে নেশার বাণিজ্য, নেশার রমরমা, সেটা করছে বিজেপির নেতারাই। আর সে জায়গায় দাঁড়িয়ে আমরা যখন প্রশ্ন তুলি যে আমাদের সকলকে শিক্ষা দিতে হবে, হ্যাঁ সরকারি শিক্ষা দিতে হবে, শিক্ষা শেষে কাজ দিতে হবে, আমরা দাবি তুলি সরকারি শিক্ষা শেষে আমাদেরকে কাজ দিতে হবে যোগ্যতা অনুযায়ী। আমরা যতটুকু পড়ালেখা করেছি সেই যোগ্যতা অনুযায়ী আমাদের সেই কাজটা আমাদের দিতে লাগবে। কিন্তু এই কাজ দিতে বিজেপি সরকার ব্যর্থ। তারা যে বলেছিলেন বছরে 50,000 করে চাকরি দেবে, 8 বছর, তাহলে 4 লক্ষ চাকরি দেওয়ার কথা ছিল, তারা এই পর্যন্ত 15,000 চাকরি দিতে পারেনি। তাহলে সেই জায়গায় তারা সবচেয়ে বেশি ব্যর্থ ডাবল ইঞ্জিনের সরকার। শুধু ফ্ল্যাক্সের মাধ্যমে, শুধু ফটোর মাধ্যমে, শুধু আইটি সেলের মাধ্যমে, শুধু ক্যামেরার সামনেই তারা ডাবল ইঞ্জিনের সরকার। বাস্তবে তারা জিরু সরকার, কারণ তারা চাকরি দিতে তারা যা প্রতিশ্রুতি করেছিলেন সেগুলো পূর্ণ করতে তারা ব্যর্থ হয়েছেন এবং ভরাডুবি হয়েছেন। এবং আগামী দিনে এ রাজ্যের ছাত্র যুবকরা মিলেই এই সরকারকে বিসর্জন দেবে। অপরদিকে আমরা তো দেখি বিমানবন্দরে যতবারই দিল্লিতে যান রাজ্যের শীর্ষস্তরীয় নেতারা এসে বলেন 400 কোটি 300 কোটি টাকা এনেছেন রাজ্যের জন্য এবং রাজ্যের উন্নয়নের জন্য, রাস্তাঘাট থেকে শুরু করে পরিকাঠামো সার্বিকভাবে উন্নয়নের জন্য। আপনাদের চোখে সেই উন্নয়নটা কতটুকু? আমাদের চোখে উন্নয়নটা করতো যদি আমরা দেখতাম নতুন করে একটা হসপিটাল হয়েছে, যদি আমরা দেখতাম নতুন করে প্রত্যেকটা এরিয়ার মধ্যে কিছু হাই স্কুল, হ্যাঁ প্রাইমারি স্কুল হয়েছে, হ্যাঁ প্রত্যেকটা জেলার মধ্যে একটা করে পিএইচসি হসপিটাল হয়েছে, রাস্তাগুলো হ্যাঁ ভালো আকারে হয়েছে। আমরা যদি সেগুলো দেখতাম তাহলে আমরা বলতাম যে আসলে যে টাকাগুলো সেখানে দিচ্ছে, যে টাকাগুলো তারা সেখান থেকে আসার পরে মিডিয়ার সামনে বসে হ্যাঁ বলছে যে আমরা এত কোটি টাকা, এত 100 কোটি টাকা আমরা নিয়ে এসেছি, সেই কাজগুলো আমরা যদি দেখতাম তাহলে কিন্তু আমরা বলতাম যে হ্যাঁ টাকা এসছে, কাজ হয়েছে। কিন্তু আমরা যেটা বলছি বা যেটা দেখছি বা দেশের সাধারণ নাগরিক যারা দেখছে, এমন কোনো কাজ তারা দেখাতে পারবে না। বিগত বাম আমলে যে রাস্তাগুলো তারা করে দিয়েছিলেন, যে হসপিটালগুলো তারা করে দিয়েছিলেন, যে পিএইচসি গুলো তারা করে দিয়েছিলেন, যে স্কুলগুলো তারা করে দিয়েছিলেন, যে বাজার শেডগুলো তারা করে দিয়েছিলেন, সেইগুলোকে মেরামত করে রাখতে পারছেন না এই সরকার। এবং যে বরাডবি তারা যেই বড় বড় কথা বলছে যে 100 কোটি টাকা আসে, সেই টাকাগুলি সবগুলোই যদি এসেও থাকে তাদের মন্ত্রীদের পকেটে যাচ্ছে, তাদের আমলাদের পকেটে যাচ্ছে, তাদের মন্ডলের পকেটে যাচ্ছে। রাজ্যের মানুষ এই টাকা থেকে বিন্দু পরিমাণ, শূন্য পরিমাণ কোনো লাভ তারা পাচ্ছে না, কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা উন্নয়ন হতে দেখছি না, কারণ আমরা যদি দেখতাম তাহলে আমরা নিশ্চয়ই বলতাম আমরা দেখছি না নতুন করে কোনো রাস্তা, আমরা দেখছি নতুন করে কোনো হসপিটাল, আমরা দেখছি নতুন করে কোনো স্কুল, আমরা দেখছি নতুন করে কোনো বিশ্ববিদ্যালয়, আমরা দেখছি নতুন করে কোনো কলেজ, আমরা দেখছি না নতুন করে কোনো বাজার সেট। আমরা তাহলে কি করে বলবো যে টাকাগুলো উন্নয়ন হচ্ছে? আপনি দেখেননি কিছুদিন আগে টিঙ্কুরের গাড়ি আটকে রয়েছে, আজকে 3-4 বছর ধরে কাজটা চলছে রাস্তাটার, তারপরেও সেই রাস্তা যদি এই দশা হয়, স্বয়ং মন্ত্রীর গাড়ি সেখানে গিয়ে আটকে পড়ে রয়েছে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে সেটা ভাবার বিষয়, সেটা সবাই দেখবে, সেটা সবাই ভাববে। আমি শুধু এটাই বললাম যে মন্ত্রী গাড়ি যেখানে রাস্তার মধ্যে আটকে পড়ে থাকে, সেই জায়গার মধ্যে সাধারণ মানুষের তো আর কথাই নেই, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখার মানুষই নেই রাজ্যের মধ্যে। সার্বিকভাবে যদি জানতে চাই বর্তমান ছাত্রদের জন্য আপনি আপনার বিভাগে কোন কোন কর্মসূচিগুলো নিচ্ছেন যেগুলো চোখে পড়ার মতো? দেখুন, আমাদের যেহেতু আমি সোনামুড়া বিভাগের দায়িত্বে আছি, আমি আমার বিভাগের মধ্যে প্রতিনিয়ত ছাত্রদের যে দাবিগুলো রয়েছে, শিক্ষকের দাবি, স্কুলের দাবি, স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবি, তাদের অধিকারের দাবি, ছাত্রীদের অধিকার নিরাপত্তার দাবি, আমি সে জায়গায় একটু বলছি। আপনারা কিছুদিন আগে দেখেছেন তেলগাজলার মধ্যে বিজেপির নেতারা নাবালিকা ধর্ষিত, 2 বছর লাগিয়ে নাবালিকাটা ধর্ষণ করেছে, একের অধিকবার 2 জন মিলে, এবং একজন বিজেপির নেতা সেখানে
যুক্ত, তিনি দর্শনের সাথে যুক্ত, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই নেতা বহু চেষ্টা করেছেন। কিন্তু আমরা ছাত্র দরদি, আমরা শিক্ষার্থী দরদি, আমরা ছাত্রী দরদি, আমরা তাদের অধিকার আদায়ের জন্য আমরা সেই বাড়িতে যাই, তাদের সাথে কথা বলি, আমরা পুলিশের এসডিপির সাথে কথা বলি, আমরা থানায় ডেপুটেশন দিই, আমরা সেটা নিয়ে মিছিল বিক্ষোভ আমরা সমস্ত কিছু করি। আমরা দেখলাম তারা চেষ্টা করেছেন এই নেতাকে বাঁচানোর জন্য, 1 মাস ঘুরিয়েছেন কিন্তু বাঁচাতে পারেনি। আমাদের চাপে পড়ে, হ্যাঁ, মানুষের চাপে পড়ে, জনরসে পড়ে 1 মাস পরে বাধ্য হয়ে সে নেতাকে গ্রেপ্তার করতে হয়েছে। এই যে বিষয়গুলা আমি বলছি, যে এই বিষয়টা কেন বলছি, এই যে বিষয়গুলা, হ্যাঁ, ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং তাদের যে পড়াশোনার ক্ষেত্রে যাদের অধিকার, সেইগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ চলছে। এবং আমরা বলছি, আমরা আশাবাদী আমাদের বিভাগের মধ্যে আমাদের ছাত্র সংগঠন, হ্যাঁ, এই দাবিগুলো নিয়ে আগামী দিনে আরো বড় আকারে, হ্যাঁ, কর্মসূচি গ্রহণ করবেন, আরো বড় আকারে মিছিল মিটিংয়ে আমরাও অগ্রসর হবো। এবং আমরা এই তাদের অধিকার রক্ষার জন্য, ছাত্রছাত্রীদের অধিকার রক্ষার জন্য, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়ার জন্য, হ্যাঁ, আমাদের লড়াই সংগ্রাম আমরা করছি, আমরা আগামী দিনে করবো। এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের কন্টিনিউ, হ্যাঁ, কর্মসূচি চলছে, আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা করে যাচ্ছি। আপনাদের সংগঠন এসএফআই, কেন মনে হচ্ছে ছাত্রছাত্রীদের অদূর ভবিষ্যতে আপনাদের ছাত্র সংগঠন করা উচিত এবং একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সমাজে জাহির করা উচিত? এই বিষয়টা কারণ আমি প্রথমে ব্যাখ্যা করেছি যে ছাত্র সংগঠন করতে হবেই যদি আপনি সমাজের একজন সুন্দর। এসএফআই কেন করতে হবে, এসএফআই কেন করতে হবে সে বিষয়টা যদি আমি বলি, যে আমাদের যে দাবিগুলা, সবার জন্য সরকারি শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, সবাই নিরাপত্তা দিতে লাগবে, স্কুলগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান দিতে লাগবে, হ্যাঁ, ভেদাভেদ করা যাবে না, সবাইকে সমচমে দেখতে হবে। আমাদের যে মূল দাবিগুলা, এই দাবিগুলা একজন ছাত্রছাত্রীদের মূল দাবি। তাদের বর্তমানে যে সমস্যাগুলির মধ্যে পড়ছে, সেই সমস্যাগুলি সমাধান করার জন্য একমাত্র এসএফআই বলছে। তারা স্কুলে পড়তে গেলে শিক্ষকের সমস্যা, শিক্ষকের জন্য তারা ক্লাস করতে পারছে না, তারা স্কুলে পড়তে গেলে তাদের বিল্ডিং এর অভাবে তারা ঠিক করে ক্লাস করতে পারছে না, স্কুল করতে পারছে না, তারা স্কুলে যাওয়ার পরে শৌচালয় নেই, তারা শৌচালয় করতে পারছে না, তারা স্কুলে যাওয়ার পরে জল নেই, খাওয়ার জল নেই, খেতে পারছে না, তারা স্কুলে যাওয়ার পরে গরমের মধ্যে বিদ্যুতের লাইন নেই, স্কুলের মধ্যে বিদ্যুতের লাইন ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। স্কুলে যাওয়ার পরে রুমের মধ্যে ফ্যান নেই, ফ্যানের দেওয়ার জন্য, হ্যাঁ, আমরা দাবি রাখছি। এই যে তাদের সমস্যাগুলির মধ্যে পড়ছে এবং এই সমস্যাগুলি সমাধান করার জন্য একমাত্র এসএফআই আওয়াজ তোলে, এসএফআই দাবি রাখে, হ্যাঁ। তো তাদের সমস্যাগুলি এবং আমাদের আওয়াজ দুটোটা কিন্তু এক কথা। তাই অদূর ভবিষ্যতে এবং বর্তমানেও একমাত্র ছাত্রছাত্রীরা এসএফআই কে পছন্দ করছে, এসএফআই ছাত্র সংগঠন তলেই তারা কন্টিনিউ আসছে, হ্যাঁ, তারা তাদের ছাত্র রাজনীতির মধ্যে তারা সবার পছন্দ একটাই থাকে, এসএফআই। এসএফআই বামপন্থা আদর্শে অধিষ্ঠিত, অপরদিকে বিজেপি বা আপনাদের অপোজিশন যারা রয়েছেন তারা বলেন এটা চীনের দল, আপনাদের লেনিন স্টেলিন যারা আপনাদের আদর্শ। এই সার্বিক বিষয়টা যদি তাদেরকে বোঝাতে হয় কিভাবে ব্যাখ্যা করবেন? যে জিনিসটা বলেছে এটা তারা বলে, তাদের একটা প্রপাগান্ডা তারা চলায়। কমিউনিস্ট পার্টি যেহেতু, এসএফআই যেহেতু চীনের দালাল বলে, আমি বলতে চাই তাদেরকে, তারা এসএফআই করবে না, নয়তো কি ব্রিটিশের দালাল, ব্রিটিশের পা চাটা এবিপি, বিজেপি, আরএসএস তারা করবে? যেই বিজেপি, যেই আরএসএস স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের পা চেটেছিল, ব্রিটিশদের দালালি করেছিল, একজন নাম বলতে পারবেন না যারা আরএসএস এর মধ্যে থেকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। তারা এখন সরকারের থেকে ইচ্ছা করে আইটি সেলকে লাগিয়ে সাভারকারকে তারা স্বাধীনতা সংগ্রামী বলছে। কোন সাভারকার? মুসলেকা সাভারকার। কোন সাভারকার? মাফিনামা সাভারকার। ভগৎ সিংহ ছিলেন তো জেলের মধ্যে, ভগৎ সিংহ বলেছিলেন ব্রিটিশ সরকার, একটাবার মুসলেকা দাও, তোমাকে আমরা ছেড়ে দিব। টকবগে যুবক, 22-23 বছরের যুবক বলেছেন, আমার জীবন যদি দিতে লাগে আমি জেলের মধ্যে আমার জীবন দিব। আমার জীবন দেওয়ার পরে এই দেশের হাজারো লাখো ছাত্রছাত্রীরা আমার এই আত্মবলিত্যাগ দেখে তারা স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়বে, এবং সেটাই হয়েছিল। কিন্তু আমরা অপর দিকে কি দেখলাম? সাভারকার একের পর এক ব্রিটিশ সরকারকে মুসলেকা দিয়েছে যে হুজুর আমাকে ছেড়ে দিন, হ্যাঁ, আমি কথা দিচ্ছি আমি স্বাধীনতা আন্দোলনে থাকবো না, আমি আপনাদের, হ্যাঁ, কথা মতো চলবো, আপনারা যেটা বলবেন আমরা সেটা করব, এবং ব্রিটিশ বিরোধী যারা আন্দোলন করছে স্বাধীনতা সংগ্রামের জন্য তাদেরকে আমরা ধরিয়ে দিব। তিনি বারবার মুসলেকা দিয়ে সেখান থেকে রেহাই হয়ে ব্রিটিশদের থেকে তৎকালীন সময়ে 60 টাকা মাইনে নিয়েছিলেন।
তাদেরকে তারা এখন স্বাধীনতা সংগ্রামী বানাচ্ছে। আর আমরা বলতে চাই, আমাদের রক্তের মধ্যে ভগৎ সিং রয়েছে, আমাদের রক্তের মধ্যে ক্ষুদিরামরা রয়েছে, আমাদের রক্তের মধ্যে নেতাদের রয়েছে, আমরা তাদেরই অনুসরণ করে চলছি, তাদের নীতি আদর্শগুলো অনুসরণ করি। আমরা ইনকলাব জিন্দাবাদ বলি, ভগৎ সিং সেই ইনকলাব জিন্দাবাদ ধ্বনি দিতে দিতে ফাঁসিস দড়ি গলায় ঝুলিয়েছিলেন, আমরা সেই দড়িটা আমরা দিই। কিন্তু এখন বিজেপি নেতাদেরকে ইনকলাব জিন্দাবাদ ধ্বনি শুনলেও তাদেরকে গায়ে চলে। তো তারা স্বাধীনতা সংগ্রামের সময় তাদের কোনো ভূমিকা ছিল না। এই দেশের মধ্যে কংগ্রেসের এবং কমিউনিস্ট পার্টির উৎপতভাবে সামনাসামনি তারা লড়াই করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য। একমাত্র যদি অধিকার থাকে তাহলে কংগ্রেসের আর একমাত্র কমিউনিস্ট পার্টি রয়েছে এই দেশের স্বাধীনতা সংগ্রামকে, দেশের স্বাধীনতা অর্জন করার জন্য তাদের ভূমিকা রয়েছে। বিজেপির আর কোনো ভূমিকা নেই। সেই কারণে তারা তাদের জিনিসগুলো ঢাকার জন্য, তাদের যে ব্রিটিশ দালালি করেছিল সেগুলোকে ডাকনা দেওয়ার জন্য তারা আমাদেরকে চীনের দালাল বলছে, কখনো জার্মানির দালাল বলছে, কখনো লন্ডনের দালাল বলছে। অপরদিকে তারাই ছিল সবচেয়ে বেশি আমেরিকার দালাল, ব্রিটিশের দালাল। হ্যাঁ, যে কারণে আমি বলছি প্রথমেই যে তাদের কোনো স্বাধীনতা সংগ্রামী সেনানী ছিলেন না, তারা ছিলেন ব্রিটিশদের পক্ষে। তারা কন্টিনিউ ব্রিটিশদেরকে খবর দিতেন, যারা স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিলেন তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য, এবং 60 টাকা মাইনা নিয়ে তারা ব্রিটিশদের পক্ষে নিয়ে কাজ করেছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামে যদি গর্ববোধ করতে হয় তাহলে সেটা কমিউনিস্টরা করবে, তাহলে তারা কংগ্রেসরা করবে, আমরা করব। কারণ আমরা ভগৎ সিং এর আদর্শ নিয়ে আমরা চলাফেরা করি, আমরা ভগৎ সিং এর পথের দেখিয়ে যাওয়া পথ নিয়ে আমরা সেই পথে চলছি। ভগৎ সিং এর রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য, হ্যাঁ, আমরা সেদিকে এগোচ্ছি। তো সেই মুরগুলাকে, সেই জিনিসগুলাকে তারা মুর ঘুরিয়ে দেওয়ার জন্য, তাদের অকর্মনাকে ঢাকবার জন্য, সেই মুরটা ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দেশের দালাল বলে। সেটা মানুষ দেখছে, মানুষ বিচার করছে, এবং সেটা মানুষ সুন্দর করেই গ্রহণ করবে আগামী দিনে। যেটা আমরা করছি, মানুষ আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে। কারণ ইতিহাস কোনোদিন মোছা যায় না। তারা যেভাবে ইতিহাস মোছার জন্য একের পর এক ইতিহাস চেঞ্জ করে দিচ্ছে, সেই ইতিহাস যতই চেঞ্জ করা হোক না কেন, মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের মনের মধ্যে ইতিহাস কিন্তু যে সত্যিকার ইতিহাস সেটা আছে, সেটা থাকবে, সেটা আগামী দিনে বিভিন্ন ভাবে সেটা কার্যকর হবে। আপনি বিজেপির অন্দরে থেকে আরএসএস কে কাজ করার একটা ইস্যু তুলেছিলেন। এই প্রসঙ্গে বিজেপি তাদের অভিযোগ আপনি একজন মাইনরিটি নেতা, মাইনরিটিতে লাঠিয়ার হিসেবে ব্যবহার করে, কি বলবেন সিপিআই? দেখুন, আমি এই বিষয়টা অনেকবার শুনেছি এবং বিভিন্ন নিউজ চ্যানেল আমি দেখেছি যে জিনিসটা তারা বলে যে বিগত সময়ে মাইনরিটিদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে রেখেছে। আচ্ছা, যেই মহাশয় বা যেই জ্ঞানী নেতারা এই কথাগুলো বলে তাদেরকে একটাবার আমরা প্রশ্ন করতে চাই, আচ্ছা আপনারা ঘোষণা করেন বিশ্বের সর্ববৃহৎ পার্টি, আপনাদের পার্টির মধ্যে একজন মুসলিম এমপি নেই কেন? একজন মুসলিম এমপি নেই কেন? একজন মুসলিম এমপিকে আপনারা টিকিট দেন না কেন? কি যোগ্যতা নেই? মুসলিমদের মধ্যে কি যোগ্যতা নেই এমপি টিকেটে লড়াই করার জন্য? কেন আপনারা একজন মুসলিমকে এমপি টিকেট দেন না? আমি যদি বলি, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একজন সদস্য হিসাবে আমি যদি বলি, বিগত 2018 সালের আগে এই রাজ্যের মধ্যে কমিউনিস্ট সরকার ছিল, বাম সরকার ছিল। তখন এই রাজ্যের যারা সংখ্যালঘু মাইনরিটি অংশের মানুষ ছিল, সেই অংশের মানুষ থেকে এই রাজ্যের মধ্যে ক্যাবিনেটের বড় গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন মাইনরিটি থেকে, মুসলিম থেকে। বর্তমানে কোথায়? বর্তমানে মাইনরিটি দপ্তরের মন্ত্রীকে শুক্লাচরণ নদিয়া, কেন তোফাজ্জলকে দেওয়া হচ্ছে না? কেন তোফাজ্জলকে মাইনরিটি দপ্তরের মন্ত্রী দেওয়া হচ্ছে না? সে প্রশ্নটা করবে না তারা? আমাদেরকে তারা কাদা ছোড়াছুড়ি করছে। আমরা বলতে চাই, বিগত আমলে ডাম্পন্ডের সময়ে এ রাজ্যের মধ্যে মাইনরিটি সম্প্রদায়ের অংশ থেকে, মানুষ থেকে রাজ্যের মন্ত্রী হয়েছেন, এমএলএ হয়েছেন, প্রশাসনিক দপ্তরের বিভিন্ন উচ্চ পদস্থ দপ্তরে কাজ করেছেন একমাত্র মাইনরিটি অংশের। আপনারা দেখুন, তারা মাইনরিটি হিন্দু মুসলিম ভাগাভাগ করে। আমরা যারা কমিউনিস্ট, আমরা হিন্দু মুসলিম ভাগাভাগ করি না। আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। কিন্তু তারা চাচ্ছে এ দেশের, আপনারা যার কথা বলেছিলেন যে তারা বলছে মাইনরিটিকেও তৎকালীন সময়ে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছিল, সেই বিজেপি সরকারই চাচ্ছে, সেই আরএসএস চাচ্ছে এ দেশের মধ্যে মাইনরিটি অংশের, মুসলিম অংশের মানুষদেরকে হয়তোবা দেশ থেকে বিতাড়িত করতে, নয়তোবা তাদেরকে দ্বিতীয় নাগরিকত্ব প্রদান করে তাদেরকে দেশে রাখতে। আমরা দেখছি না দেশের মধ্যে, কন্টিনিউ রাজ্যের মধ্যে কেন কোন সরকার আসার পরে মসজিদগুলো ভাঙা হচ্ছে,
কোন সরকার আসার পরে মন্দির গির্জাগুলো ভাঙা হচ্ছে, কোন সরকার আসার পরে মাদ্রাসাগুলো ভাঙা হচ্ছে, কোন সরকার আসার পরে দেখে দেখে মুসলিম বাড়িগুলোকে টার্গেট করে সেগুলো ভাঙা হচ্ছে, দেখে দেখে মুসলিম অংশের মানুষগুলোকে বিভিন্ন অপবাদ লাগিয়ে ইনকাউন্টার করে দিচ্ছে। আমরা কি দেখছি না? আমরা কি দেখছি না বিভিন্ন সবার মধ্যে থেকে বিজেপি আর তারা ঘোষণা করেন যে এই দেশের মধ্যে মুসলিম ভোট তাদের লাগবে না, মুসলিমদের কোনো অধিকার নেই এই দেশের মধ্যে কথা বলতে। কিন্তু আমরা যদি বলতে চাই যে স্বাধীনতা সংগ্রামের সময় মুসলিমরা বীরের মতন ব্রিটিশদের গুলির মুখে বন্দুকের মুখে দাঁড়িয়ে বলেছিলেন এই দেশ আমার, আমি এই দেশের জন্য প্রয়োজনে জীবন দেব, তবু এই দেশকে স্বাধীন করে ছাড়বো। ইন্ডিয়া গেটের মধ্যে যতজন স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছে তার মধ্যে বেশিরভাগ অংশ ছিলেন মুসলিম অংশের। আমরা গর্ববোধ করি, আমাদের পূর্বপুরুষ তারা, আমরা তাদের অংশীদার। আর যারা বলছেন এই দেশের মধ্যে রাজ্যের মধ্যে বিগত সরকারে মুসলিম অংশের মানুষদেরকে লাঠিল হিসেবে ব্যবহার করেছে, তারা তো তাদের অধিকার দেওয়ার জন্য কাউকে মনে করেন যে সেই টিকিটে দিই না, এমপি কোনো টিকিটে দেয় না, এমপি টিকিট না দিচ্ছে না কোনো মন্ত্রী বানাচ্ছে, তাহলে তারা কি করে বলতে পারে? আমরা আবারও বলছি যে আমাদের সময়ে এ রাজ্যের মধ্যে মাইনরিটি অংশের মানুষই গুরুত্বপূর্ণ মন্ত্রী পদ সামলেছেন, গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ সামলেছেন, গুরুত্বপূর্ণ আমলাতন্ত্রের পদ সামলেছেন, এবং তারা সমাজের একজন অভিজ্ঞ মানুষ হিসেবে তারা ছিলেন। এবং এই বিজেপি সরকার আমলে একমাত্র আমি যদি বলতে চাই বিজেপিদের মুসলিম অংশের মানুষদেরকে অন্তর্ভুক্ত কিছু আছে, তাদেরকে অন্তর্ভুক্ত বানিয়ে তাদের বিষয়ে ঘুরাচ্ছেন, কিছু সামান্য সুযোগ সুবিধা 11,000 টাকা ঢুকিয়ে দেওয়ার নাম করে তাদেরকে এই ছোট কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্যই তাদেরকে কাজ করাচ্ছেন। নয়তো যদি হিম্মত থাকে তাহলে করুক না, মুসলিম অংশের মানুষ থেকে তারা সংখ্যালঘু দপ্তরে মন্ত্রী করুক। যদি তারা হিম্মত থাকে তারা করে দেখাক, তাদের যে এমপি টিকিট দেয় তাহলে মুসলিম অংশের একজন মানুষকে এমপি টিকিট দিয়ে দেখাক, একজন মুসলিম এমপিকে পার্লামেন্টে তারা পাঠিয়ে দেখাক। যদি তারা হিম্মত থাকে তাহলে সেটা করে দেখাক। আমরা বলতে চাই যে এগুলো তাদের ভাউতাবাজি, রাজনীতি করার জন্য একমাত্র রাজনীতি করছেন, অন্য কোনো কিছুই না। একেবারে শেষভাবে জানতে চাইবো, সামনে যদি 2028 নির্বাচন জনমত নির্বিশেষে হিন্দু মুসলিম সার্বিকভাবে যদি বামপন্থাকেই বেছে নিতে হয় তাহলে কি বলবেন বিষয়টা? দেখুন, এ রাজ্যের ভবিষ্যৎই বামপন্থা, এ রাজ্যের আগামী ভবিষ্যৎ বামপন্থা। কারণ বামপন্থা ছাড়া এ রাজ্যের ভবিষ্যৎ নেই। এ রাজ্যের মধ্যে কিছু ছিল না, তৎকালীন রাজার আমলে এই রাজ্যের মধ্যে কিছু ছিল না। কটা স্কুল ছিল, কটা হসপিটাল ছিল, কটা রাস্তাঘাট ছিল, কটা বিশ্ববিদ্যালয় ছিল, কটা কলেজ ছিল, কটা বড় ভবন ছিল, কয়টা বাজার শেড ছিল, সবকিছুই কিন্তু বিগত 25 বছর বামপন্থের সময়কালে হয়েছে। হাজারো স্কুল, হাজারো রাস্তা, হাজারো হসপিটাল, হাজারো বাজার শেড, হাজারো চাকরি, সমস্ত কিন্তু বামপন্থী কিন্তু করে দিয়ে ত্রিপুরাকে সুন্দরভাবে যেমন ফুল দিয়ে একটা বাগান সাজায় না, সেভাবে আমরা সাজিয়েছিলাম। কিন্তু তারা 2018 সালে আসার পর থেকে সমস্ত কিছু আমরা যে বিষয়গুলো ডেভেলপমেন্ট করেছিলাম, রাজ্যকে ডেভেলপমেন্ট করার জন্য যে বিষয়গুলো আমরা করেছিলাম সেগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। সেগুলোকে ধ্বংস করে দিয়ে একমাত্র হিন্দু মুসলমান রাজনীতি খেলছে, পাহাড়ি বাঙালি রাজনীতি খেলছে। আমরা আশাবাদী আগামী দিনে এই রাজ্যের মধ্যে মানুষ আবার একমাত্র বামফ্রন্টকেই বেছে নেবে, কারণ এই বামফ্রন্টই সিপিআইএমই এই রাজ্যের আগামীর ভবিষ্যৎ। একেবারে 2018 সালের পূর্বে রাজ্যের সাজানো গোছানো সংসার নষ্ট করেছেন বিজেপি, এমনই দাবি রাখছেন সিপিআইএম এর বিভাগীয় কমিটির এসএফআই এর নেতা আনিসুর রহমান। ঠিক আজকের মতো লোককথার এই বিশেষ অনুষ্ঠান এখানটায় শেষ করছি। শুভরাত্রি।